ক্রনিকলস অফ প্রিহিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আমাদের মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় তথা প্রতিরোধ ও বিদ্রোহের অধ্যায়। তো এই তৃতীয় অধ্যায় বা প্রতিরোধ বিদ্রোহের অধ্যায়টা আসলে বিভিন্ন বিদ্রোহকে ঘিরে। বিদ্রোহ বলতে এখানে কি কি বিদ্রোহ আছে? মোটামুটি ভাবে কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, তারপরে আরো ভিল, চুয়ার, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, আরো আরো রংপুর পাবনা বিদ্রোহ। তো এই সমস্ত বিদ্রোহগুলোকে ঘিরে, অর্থাৎ এতগুলো বিদ্রোহের ডিটেলস পড়তে হবে। মানে এই বিদ্রোহগুলো কবে হয়েছে, কোথায় হয়েছে, কারণ কি, তাৎপর্য, ফলাফল, বিদ্রোহটা সফল হয়েছিল কিনা, নেতাদের নাম, এত কিছু পড়তে হবে। শুনে একটু শক্ত মনে হতে পারে, কিন্তু আমরা এই বিষয়টাকে একটু অন্যভাবে পড়বো। যদি এখন কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ পরপর নোটের মতো করে দিয়ে দিই, তাহলে তোমরা ঘুলিয়ে ফেলবে, তোমাদের ধাঁধিয়ে যাবে চোখ, অনেকগুলো নোট, অনেকটা বড় নোট হবে। তাই আমরা এটাকে তালিকাবদ্ধ করে পড়বো, মানে ট্যাবুলার ফর্মে পড়বো। অর্থাৎ একটা ছক থাকবে যেখানে সব কটা বিদ্রোহের ডিটেলস আমরা ছকের মাধ্যমে পড়বো, যাতে যাতে এমনি নর্মাল পড়াই হোক বা পরীক্ষার আগের দিন রাতে চোখ বুলিয়ে নেওয়াই হোক, একবার ওই ছকটা দেখে নিলে সবটা ক্লিয়ার কাট হয়ে যায়। তো এই ভিডিও নয়, পরের ভিডিও থেকে আমরা এই প্রত্যেকটা বিদ্রোহের ডিটেলস এই ছকের মাধ্যমে পড়বো, এবং প্রত্যেকটা ভিডিওর নিচে আমি পিডিএফ এর ছকগুলো দিয়েও দেবো, যাতে তোমরা পরবর্তীকালে সেগুলো পড়ে প্র্যাকটিস করতে পারো। তো আজকে এই ভিডিওতে আমরা, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও, তো ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি বিদ্রোহ সম্বন্ধে একটু বলবো। আসলে যখন ব্রিটিশরা ভারতবর্ষে আসে, ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল নিজেদের রেভিনিউ বা খাজনা আদায় করার জন্য এবং নিজেদের সম্পত্তি বৃদ্ধি করার জন্য, এবং তারা একসময় অরণ্যকে সম্পদ হিসেবে দেখে। আসলে অরণ্য আমাদের সম্পদ, কারণ অরণ্য আমাদের সমস্ত কিছু, ফল মূল, কাঠ, কাঠ খুব দামি কাঠ দেয়, বিভিন্ন রকমের জিনিসপত্র দেয়, এবং ভারতবর্ষের একটা অংশ মানুষের জীবন অরণ্যকে ঘিরে। অর্থাৎ যারা উপজাতি তারা তো অরণ্যকে ভর করেই বেঁচে আছে, অরণ্য তাদের জীবন। তো কি হয় না, ব্রিটিশদের নজর পড়ে এই অরণ্যে, এবং 1865 খ্রিস্টাব্দে তারা অরণ্য আইন প্রকাশ করে। এই অরণ্য আইনে এই সমস্ত ভারতবর্ষের অরণ্যকে 3 ভাগে ভাগ করা হয়: সংরক্ষিত অরণ্য, নিরাপদ অরণ্য, গ্রামবাসীদের অরণ্য। গ্রামবাসীদের অরণ্য, এই সংরক্ষিত অরণ্যটা পুরোটাই ব্রিটিশদের। এই অরণ্যে কেউ পশুচারণ করতে পারবে না, কেউ ফলমূল জোগাড় করতে পারবে না, কেউ কাঠ কাটতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই সংরক্ষিত অরণ্যের সমস্ত সম্পদরা ব্রিটিশরা নিজেদের কাজে লাগাতে চাইতো। একটা উদাহরণ দিচ্ছি, যে সময় এর আগেই মানে ভারতবর্ষে যখন রেল লাইন প্রতিষ্ঠা, তো এই 1 মাইল রেল লাইন যেটা প্রতিষ্ঠা করতে, এই যে স্লিপারিগুলো, এই ক্লাটের স্লিপারগুলো তৈরি করতে হতো কাঠ দিয়ে, গাছের কাঠ দিয়ে। তো একজন ইকোনমিস্ট এটা নিয়ে গবেষণা করে দেখেছিলেন, বা একজন সায়েন্টিফিক রেভলিউশনিস্ট। তো এই 1 মাইল রেল লাইন স্থাপন করতে যে কাঠ লাগে, সেই কাঠ দিতে মোটামুটি ভাবে 400 খানা গাছ কাটতে হয়। তার মানে 400 খানা গাছ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে 1 মাইল রেল লাইনের স্লিপার তৈরি করা যেতে পারে, বা তার থেকে একটু বেশি হয়তো। তাহলে বোঝা যাচ্ছে ঠিক কতটা পরিমাণ অরণ্য সংরক্ষিত ছিল, গোটা ভারতবর্ষ তারা রেল লাইন দিয়ে ঢেকে দিয়েছিল। তো এই বিদ্রোহগুলো এখান থেকে, প্রেক্ষাপট এখান থেকে শুরু হয়। আসলে উপজাতি যে বিদ্রোহগুলো, যাদের যাদের সংরক্ষিত অরণ্যের জন্য নিজেদের ঘরবাড়ি হারিয়েছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়েছে, তাই তারা বিদ্রোহ শুরু করে। এবং একে একে, যদিও এই সব বিদ্রোহের কারণ কিন্তু অরণ্য আইন নয়, বেশ কিছু বিদ্রোহের কারণ হলো জমিদারি অত্যাচার, খ্রিস্টানরা মানে মিশনারিরা এসে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে, তাদের ধর্মভ্রষ্ট করছে, বা কেউ কোনো কোনো ক্ষেত্রে জমিদারেরা কোনো কোনো অঞ্চলে খুব বেশি শোষণ করছে, অত্যাচার করছে। নীলকর সাহেবদের অত্যাচারের জন্য নীল বিদ্রোহ, এটা জানা। তো এই সমস্ত কারণে বিদ্রোহগুলো হতো। এবং
আমাদের এখানে আর যে যে বিষয়টা জানতে হবে এই ভিডিও ছোট ছোট করে আনবো, তিনটে শব্দ শুনতে অনেকটা একই লাগে, অনেকে হয়তো একও ভাবে, কিন্তু তাদের অর্থগুলো ভিন্ন। সেই তিনটে শব্দ কি কি? বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব। এটা অনেকে এক ভাবতেও পারে, বাট এদের কিন্তু আলাদা। বিদ্রোহ মানে প্রতিবাদ। সেই প্রতিবাদ নিশস্ত্র হতে পারে, আবার সশস্ত্র হতে পারে। হ্যাঁ, এই কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ এগুলো সব সশস্ত্র বিদ্রোহ। অভ্যুত্থান কি? আচমকা একদম, মানে খুব কম সময়ের অন্তরালে একটা বৃহৎ সমষ্টি বিদ্রোহ শুরু করেছে, বিশাল বিদ্রোহ, যেটাকে সিপাহী বিদ্রোহ একটা অভ্যুত্থান। বোঝা গেছে? এটা কিন্তু সর্বদা সশস্ত্র হবেই। পার্থক্যটা বোঝা গেল। বিদ্রোহ সময় লাগে, বিদ্রোহ সময় নেয়, বিদ্রোহ শুরুতে যেমন সময় লাগে, বিদ্রোহ শেষ হতেও বেশ কিছু সময় লাগে, ক্ষণস্থায়ী পদ্ধতি। কিন্তু অভ্যুত্থান, অভ্যুত্থান খুব কম সময়ের অন্তরালে আচমকা যেন জেগে ওঠে, পরিসরটা বড় হয় এবং খুব তাড়াতাড়ি ক্লোজ হয়। মানে আরো যদি এটা গ্রাফ দিয়ে বলি, হয়তো গ্রাফের বিদ্রোহ, সরি, বিদ্রোহের গ্রাফটা যদি এরকম হয়, তাহলে অভ্যুত্থানের গ্রাফটা হবে এরকম, খুব কম সময়ের অন্তরালে অভ্যুত্থানটা হয়ে শেষ হয়ে গেছে। আর বড় এবং এটা সশস্ত্র হবেই, এটা নিঃশস্ত্র বা সশস্ত্র হতেই পারে। আর বিপ্লব এটা অন্য জিনিস। বিপ্লব মানে বলেছি একদিন পরিবর্তন, মানে বি মানে বিশেষ আর প্লব মানে ঝাঁপ দেওয়া। তাহলে বিশেষ ভাবে ঝাঁপ দিয়ে যখন মানুষ একটা অন্য ধারা বা অন্য সিস্টেমে চলে যায়, এটাকে বিপ্লব বলে। যেমন ফরাসি বিপ্লব। অর্থাৎ কি, চিরাচরিত বছরের পর বছর হতে থাকা জিনিসটা আচমকা চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে আগের থেকে উন্নত কিছু দেখা গেল। এই ধারার পরিবর্তনকে বলা হয় বিপ্লব। তাই বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব এই তিনটে শুনতে একরকম হলে এই তিনটে অর্থ আলাদা। আশা করি এরপর আর ভুল হবে না। এবং এটা বছরের পর বছর মাধ্যমিকের টেস্টে, টেস্ট পেপারে এবং মাধ্যমিকের ফাইনালেও দেখা গেছে। তাই বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব এই তিনটেকে নিয়ে ধারণাটা খুব ক্লিয়ার রাখাটা দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যেহেতু এটা ভূমিকা মানে ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, তাই এটা খুব শর্ট ভিডিও অ্যাকচুয়ালি। এখানে খুব বেশি কিছু বলিও নি, খুব অল্প সময়ের অন্তরালে বেশ কয়েকটা ছোটখাটো টপিক বলেছি। এবং পরের দিন থেকে আমরা একটা একটা করে বিদ্রোহ পড়া শুরু করব ছকের মাধ্যমে। তৈরি থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বেস্ট অফ লাক।